যে কোনো একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ ১০ লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে দেশের বাজারে। এসব হ্যান্ডসেট দিয়ে আর্থিক সামাজিক নানা অপরাধ চালিয়ে যাচ্ছে একটি বড় চক্র। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে পাচ্ছেন না ওয়ারেন্টি সেবা। অজস্র অভিযোগ আমলে নিয়েই বিজয় দিবসে যাত্রা শুরু করছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR। বৃহস্পতিবার টেলিকমিউনিকেশন সাংবাদিকদের সংগঠন TRNB এক সেমিনারে এই সেবার নানা দিক তুলে ধরেন BTRCর মহাপরিচালক। জানান, এই সেবা চালু হলে চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ঘরে বসেই বন্ধ করতে পারবেন ভুক্তভোগী গ্রাহক। আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এটা কে করছে, অপরাধটা কে করছে। এবং সামনের দিনগুলোতে যে টেকনোলজি যেভাবে আমাদের এখানে আমাদেরকে এমব্রেস করতে হচ্ছে, এই এমব্রেস করার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু যে বিপদগুলো ডেকে আনছি সেগুলো থেকেও তো আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে আর কি। শুধু তাই নয়, এতে করে অবৈধ হ্যান্ডসেট আসা বন্ধ হলে দেশের বাজারে উৎপাদিত ফোনের চাহিদা বাড়বে। যারা বলছেন যে তাদের বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই ওপেন আছি, তারা আমাদের কাছে আসতে পারে। ওনাদেরকে 8% থেকে 10% প্রফিট করার যে সুযোগ আমরা দিতে চাই, এবং আমরা শিওর যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। কেউ শুধু অ্যাসেম্বল করেন, সব কম্পোনেন্ট এনে অ্যাসেম্বল করেন, কেউ পিসিবি সহ বেশ কিছু কম্পোনেন্ট হয়তো তৈরি করেন। এদের জন্য ভিন্ন ভিন্ন ট্যারিফ স্ট্রাকচার আছে। এইটা একটা কনসেশনারি SROর মধ্যে দিয়ে এই ট্যারিফ স্ট্রাকচারটা মেনটেন করা হয়। শঙ্কা ছিল NEIR কার্যক্রম চালু হলে মোবাইল হ্যান্ডসেটের দাম বাড়বে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এতে 1 টাকাও বাড়বে না ফোনের দাম। ক্ষতিগ্রস্ত যে হচ্ছে রিটেইলার, যে মাস লেভেলের, আমি সেটা আসলে ইগনোর করতে, আমি আসলে সেটা মানতে নারাজ। কারণ এখনও বাংলাদেশের এই 20,000 রিটেলের মধ্যে 18,000 রিটেলই চ্যানেলের প্রোডাক্ট বিক্রি করছে। NEIR সেবা চালুর পর হ্যান্ডসেট হাত বদল করতে হলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। গ্রাহকদের জানা থাকতে হবে তাদের NIDর বিপরীতে কতগুলো সিম রেজিস্টার করা হয়েছে, এবং কেনার আগে জেনে নিতে হবে নতুন হ্যান্ডসেটটি BTRCতে নিবন্ধিত কিনা। পুরো প্রক্রিয়াটি BTRCর ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ আছে। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। অবৈধ বা লাগেজ পদ্ধতির সকল ক্লোন ফোন বন্ধ হয়ে যাওয়ার মতো ইতিবাচক উদ্যোগ নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে গ্রাহকদের মনে। অন্যদিকে এতদিন যারা লাগেজ পদ্ধতিতে আন্দোলন করেছেন সময় বাড়ানোর জন্য বিষয়টি বুঝে নিতে আমরা যুক্ত করে নিচ্ছি বিশ্লেষক রাশেদ মেহেদিকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে উদ্যোগটি নেওয়া হচ্ছে বেশ ইতিবাচক। আপনার কাছে জানতে চাই, ইতিমধ্যে যারা ক্লোন সেট ব্যবহার করছে তাদের সেট বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা এর মাধ্যমে? আজকে যে অনুষ্ঠানটা নিয়ে আপনারা খবর দেখালেন সেখানে আমিও ছিলাম। সেখানে কিন্তু BTRCর কমিশনার স্পষ্ট করেই বলেছেন যে না, অর্থাৎ আগামী 16 ডিসেম্বরের আগে যে সমস্ত হ্যান্ডসেট গুলো বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে সেগুলো কিন্তু সবগুলোই থেকে যাবে। সেগুলো আসলে কোনোটাই তারা বন্ধ করবেন না, এগুলো অটোমেটিক্যালি NEIR পদ্ধতির সঙ্গে সংযুক্ত হবে। ফলে এই যে ক্লোন সেট বন্ধ হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে, সেটা ক্লোন হোক কিংবা গ্রে মার্কেট থেকে আসা হোক, বা কয়েক ধরনের ভাবে তো আসলে আপনার আনরেজিস্টার্ড সেট তৈরি হয়, সেগুলো আসলে গ্রাহকের ভোগান্তির বিষয়টা আসলে হতো না। জি, গ্রাহকের ভোগান্তির যে বিষয়টা, যারা ভয় পাচ্ছে গ্রাহকরা যে ফোন বন্ধ হয়ে যাবে 16 তারিখের পরে, এই বিষয়টা থেকে তারা আসলে নিশ্চিত হতে পারবে যে বন্ধ হচ্ছে না। আমরা যদি বলি যে অনেক ব্যবসায়ী তো সরকারের এমন উদ্যোগ নেওয়ার আগেই কিন্তু অনেক ফোন আমদানি করেছে, সেক্ষেত্রে তো কোটি কোটি টাকার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটাও কিন্তু ওখানে আলোচিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা ফোন আসলে আমদানি করেছে এবং তাদের স্টক আছে, তাদের ক্ষেত্রে আসলে কি করা হবে সেটার উত্তর ওখানে কিন্তু NBR এর একজন কর্মকর্তা ছিলেন, এবং BTRCর লোকজনও বলেছেন, এটা আমরাও কয়েকদিন হলো এই আলোচনাটা আছে, যে তাদেরকে এখন ধরেন 57% হচ্ছে আমদানির ক্ষেত্রে ট্যাক্স পড়ে একটা হ্যান্ডসেট আনার ক্ষেত্রে। তো এটা আসলে হিউজ ট্যাক্স। এই ট্যাক্স দিলে আসলে তাদের পক্ষে তারা যে টাকা এনেছেন আর যেভাবে তারা ইয়ে করে, এটা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই NBR কে একটা গ্রহণযোগ্য মাত্রায় ট্যাক্সটা কমিয়ে দিতে হবে, পার্টিকুলারলি এই স্টক থেকে হ্যান্ডসেটের জন্য। এখন এটা কমিয়ে দেবে চিন্তা করে যদি এই 15 দিনের মধ্যে আরো 1 কোটি হ্যান্ডসেট গ্রে মার্কেটের লোকজন নিয়ে আসেন, সেটা আবার ঠিক হবে না। তাদের যেটা হবে, এখন তাদের যে হ্যান্ডসেটটা আছে তার একটা ডাটাবেস তৈরি করে সেই ডাটাবেসটা আপনার BTRC কে দিতে হবে, BTRC NBR এর কাছে পাঠাবে।
যে আমাদের কাছে এই 50 লাখ বা 40 লাখ হ্যান্ডসেটের আমরা ডাটাবেস পেয়েছি। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে অতিরিক্ত আর কিছু আনার সুযোগ নাই। যারা আসলে সঠিক পদ্ধতিতে আসা হ্যান্ডসেট ব্যবহার করছে তারা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে, এই বিষয়টা একটু বলবেন প্লিজ। যারা সঠিক পদ্ধতিতে হ্যান্ডসেট নিয়ে আসছেন ট্যাক্স দিয়ে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। সাধারণত যে গ্রে মার্কেটটা আমাদের এখানে হচ্ছে কেন, বিশেষ করে আমাদের এখানে আমদানির ক্ষেত্রে এখন একটা উঁচু ট্যাক্স আছে 57%, এবং এটা দেশে যে আপনার হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং হয় সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য এটা করা হয়েছিল। এখন সেই ক্ষেত্রে আসলে আমদানিটাকে একটু নিরুৎসাহিত করার জন্যই ট্যাক্সটা বেশি ছিল। এখন যারা আসলে এইটা হ্যান্ডসেটটা নিয়ে এসছেন, যারা ব্যবসাটা করছেন, একটা মার্কেট তো তৈরি হয়েছে। এতদিন বিটিআরসি এনইআর চালু করতে পারে নাই বলে তো মার্কেটটা হয়েছে। এটা তো একভাবে রাষ্ট্রেরই তো আসলে ব্যর্থতা যে আমরা এতদিন করতে পারি নাই কেন। তো সেই ক্ষেত্রে ওই ব্যর্থতার দায়িত্ব শুধু ব্যবসায়ীদের দিলে হবে না, তো তাদেরকে একটা গ্রহণযোগ্য মাত্রায় ট্যাক্সটা কমিয়ে দিলে কিন্তু আর সমস্যাটা হয় না। সমস্যা সমাধান। বলা হচ্ছে যে বাজারে বলা হচ্ছে বাজারে বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ক্লোন, এই ডাটা কি আসলে সত্য? না, এটা আমি মনে করি ঠিক না। অধিকাংশ হতে পারে কিন্তু 100% তো কখনোই না। আপনার আর আইফোনের যে আইএমইআই নাম্বারগুলো ক্লোন করা আমার কাছে মনে হয় না যে কখনো এতটা সহজ। যেটা হচ্ছে যে এটা বোধহয় ক্লোন না, শব্দটা তারা ভুল বলছেন, রিফারবিশড। অর্থাৎ আইফোন যেগুলো বাজারে আসে সেগুলো হচ্ছে রিফারবিশড। অর্থাৎ যেটা হয় আমি বলি, উন্নত দেশগুলোতে আপনি যখন যদি নিউ ইয়র্কেও যান, সেখানে একটা মোবাইল ডাম্পিং জোন আছে। ওরা এই 5-6 মাস ইউজ করে। সাধারণত ওদের দেশে একটা আইফোন ওরা 6 মাস 1 বছর বেশি ইউজ করে না, করার পর ডাম্প করে দেয়। সেই ডাম্প থেকে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশের বিভিন্ন একটা পার্টি আছে, তারা গিয়ে ডাম্প ফোন গুলো নিয়ে আসে। এগুলোর হয়তো কোনোটার ক্যামেরা একটু প্রবলেম হয়েছে, কোনোটা এটা হয়েছে, এই ছোটখাটো প্রবলেম হয়। এগুলোকে তারা আবার মেরামত করে এই বাজারে নতুন ফোন বলে চালায়। এটা হলো রিফারবিশড ফোন। আসলে বলা হচ্ছে এইটার কথা। হ্যাঁ, আইফোনের ক্ষেত্রে যেহেতু দাম অনেক বেশি, যে ফোনের দাম ধরেন আপনার $2,500, সেই ফোন যখন বাংলাদেশে এনে আপনার 70 থেকে 80,000 টাকা, $700-800 বিক্রি হয়, তখন বুঝতেই হবে যে এটা আসলে রিফারবিশড। এটা আসলে আরেক ধরনের আসে। ধরুন গ্রে চ্যানেলে একদম তো অরিজিনাল ফোনও আসে, মানে একেবারে ম্যানুফ্যাকচার নতুন ফোনও আসে, সেটার দাম কিন্তু বেশি হয়। তাহলে আমরা কিন্তু আপনার কথা থেকে আমরা যতটুকু বুঝলাম এবং প্রতিবেদন দেখলাম যে আসলে 16 তারিখের নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ভোক্তা বা গ্রাহকদের বনে, যে ফোন তাদের গুলা ক্লোন বন্ধ হয়ে যাবে, ওইটা আসলে দূর করা সম্ভব হয়েছে আমি মনে করবো যে কিছুটা হলেও।